খালেদা জিয়া, তারেক রহমানের যাই ঘটুক, ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিভৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোন সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, দর্শক আর একটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোন সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এর ফলে বাংলাদেশের স্ট্রাকচার, কাঠামো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ। পুলিশ মানে বাটপার, পুলিশ মানে দুর্নীতিবাজ। খুব কম পুলিশ আছে সৎ, আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো, যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারেন না। হয়তোবা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে। আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে, সেজন্য আপনার টাকা দেওয়া লাগে, ঘুষ টুস সব চলছে। পুলিশ বা থানা এটা যে কতটা খারাপ জগৎ এটা সবাই জানেন। এই জন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না, অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে, তারা পিওরলি সৎ, কিন্তু এই যে সে সৎ হলে কিছু করার নাই। আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যা অত্যন্ত সৎ, কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না, সে তো আর তদন্ত করে না, সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না। জনগণের সাথে কানেক্টেড ওসি, এসআই। তার ওসি এসআই তো বাটপার, ঘুষখোর, ঘুষ ছাড়া কিচ্ছু করে না। এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায়, টাকা পয়সা ছাড়া থানায় কোনো কাজ। আপনি কোর্টে একটা মামলা করেছেন, কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে, সেই তদন্ত সঠিক তদন্ত হোক, আর আপনি প্রভাবিত করতে চান, যাই করতে চান, পয়সা ছাড়া কিছু হবে না। আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আইউকে পয়সা দিতে পারে তাহলে ম্যানেজ, তাহলে সে বলবে যে না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। অহরহ না, 99% বা 100% জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা। এটা 99% বেশি, হয়তো বা 1000কে একজন পেতে পারেন যে না সৎ, যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করবো, কোনো পক্ষের কোনো টাকা পয়সা, কারো ফোন, এটা আমি মানি না। 1000কে একজন পেতে পারেন, তবে 1000কে একজন হলো আসবে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ। এই জন্য যারা ফেসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে, ভোট চুরি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা, তারা সেটা পারেনি। এটা কোনো সমাধানের লক্ষণ আমরা এখানে। এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে, কেন ডলারটা খেয়েছে? পুলিশ যে মাইকটা খেয়েছে, ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে, কেন? তাদের এই কারণে, এই নোংরামির কারণে। এখন এটা তো আর এমনি এমনি হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে। বিএনপির আমলে সেম, বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো। এটার একটা সমাধান দরকার। তো ২৫০ বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি, সেই ২৫০ বছর আগের একটা উদ্যোগ ছিল, পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। ২৫০ বছর পর প্রফেসর ইউনূস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা অনেকবার করছে। এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ ওইভাবে বুঝে নাই। বিশেষ করে এই পুলিশ, যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোন গণমাধ্যমে আসলেই ভাইরাল, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু ৫ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনূস সরকার, এটা কোনো শেয়ারও নাই, লাইক কমেন্টও কিছু নেই, অল্প কিছু। মানে জনগণ এটা তাৎপর্য বুঝে নাই। বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন, এটা সমাধান করার মতো একটা ঘটনা। এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে, পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি থাকবে না। এই যে উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছে, এবং এই ধরনের কমিশনের সফলতা আসে, ইতিহাস এটাই বলে। একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশ পুলিশ হবে সেই ফ্রান্স, ইউরোপ, আমেরিকার মতো, যে কোনো দল বা কোনো মানুষকে চেনে না, চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে। এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না, যে পুলিশে চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে, এরকম কিচ্ছু না। আপনি বড়লোক হতে পারবেন অন্য 10টা চাকরির মতোই।
বরং এটা একটা কষ্টের চাকরি। যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে, আসামি ধরতে নদীর মধ্যে লাফ দেওয়া লাগে, এই জন্য অনেকে করতে চাইবে না। কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে তো অল্পের মধ্যে ধনী হয়ে যাবে, ঘুষ খাওয়া যায়। তো এক কথায় যদি বলি, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও সেই 175 বছর আগে, তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলছে চলছে চলছে, দলীয়করণ, যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ। কিন্তু ইউনূস এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ, ক্ষমতায় আসবে যাবে, পরিবর্তন হবে, কিন্তু পুলিশ পুলিশের মধ্যে থাকবে, ইউরোপ আমেরিকার মতো পুলিশ। এমনকি সৌদি আরবের পুলিশ, মধ্যপ্রাচ্যের পুলিশ, কাতারের পুলিশ, দেখেন কত সুন্দর পুলিশ। তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে? রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় না। এই পুলিশ কমিশন গঠনের মাধ্যমে আরো যেসব বিষয় আসবে বা যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, পুলিশকে যেভাবে সংস্কার করা হবে, আবার পুলিশকে যেভাবে স্বাধীন করা হবে, যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা না, তারা নিজেরা স্বাধীন থাকবে, জুডিশিয়ারি স্বাধীন, পুলিশও স্বাধীন। যদিও পুলিশের সাথে সরকারের সমন্বয়টা বেশি থাকবে, অ্যাবসলিউট স্বাধীন না। কিন্তু ওই যে সরকারের কথায় না হইলে বদলি করে দিব, অমুক তমুক, না, এটা চলবে না, পুলিশ পুলিশের মতো করবে। তো এতে সমস্যার সিংহভাগ সমাধান হয়ে যাবে। যদিও চূড়ান্ত সমাধানের জন্য পুলিশকে সত্যিকার অর্থে জনগণের পুলিশ বানানোর ক্ষেত্রে অনেক করণীয় আছে, তাতে সময় লাগবে, কিন্তু মৌলিক কাঠামোগত সমস্যার সমাধানটা হয়ে যাবে এই কমিশন গঠনের মধ্য দিয়ে। 5 সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন গঠন করার জন্য একটি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের প্রধান থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইতিহাসে আসলে নাম লিখিয়ে রাখছেন তার নিজের। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য জানান। অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও কমিশনে থাকবেন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন প্রথম গ্রেডের নিচে নয় এমন একজন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি কর্মরত অবসরপ্রাপ্ত হতে পারেন, এবং মানবাধিকার সুশাসনের বিষয়ে কমপক্ষে 15 বছর কাজ করেছেন এমন অভিজ্ঞ একজন। পুলিশ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, সেই সুপারিশগুলো আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। এমনকি কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলেও বেধড়ক লাঠিচার্জ করতে পারবে না, নিয়ন্ত্রিত ভাবে, এমন ভাবে লাঠিচার্জ করতে হবে যে পরিবেশ নিয়ন্ত্রণ হয় এবং কারোর উপর ভয়ানক আঘাত না আসে। আমেরিকা যেটা দেখেন, নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঝামেলা হয় না, পুলিশ আপনাকে জাপটে ধরে অথবা চেপে ধরে, কিন্তু আপনাকে এমন ভাবে আঘাত করে না, যে মানে পিটায় না, বেধড়ক ভাবে মানবাধিকার পুরোপুরি ভাবে রক্ষা করে তারা। সত্যিকার অর্থেই এই পুলিশ কমিশন গঠন 175 বছর পর এটা ইতিহাসের একটা নতুন মাইল ফলক। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। নতুন, এ কারণে উচ্চারণ একটু সুবিধা হয়, জাতীয় নির্বাচনের আগে উচ্চারণ যোগ্য হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ সরকার, এটা কেমন যেন একদম প্রতিষ্ঠিত, কারণ যুগ যুগ ধরে এরকম চলছিল। বিএনপি সরকার, জামাত সরকার, এটা নতুন, এটা প্রতিষ্ঠিত হচ্ছে জামাত ইসলামী সরকার। তবে জামাতে ইসলামী এটা বলবেন না, কিংবা এটা বলার প্রয়োজন নেই। এবং এর মধ্যে জামাতের মূল রাজনীতি ঠিক আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে যখন জামাত সরকার গঠন করবে, তখন জামাত সরকার বলাটাই বেশি ইনক্লুসিভ ক্যারেক্টার প্রমাণ। তো জামাত সরকার, তো ডক্টর ইউনূস সরকারের পর, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পর জামাত সরকার যদি আসে, তাহলে অনেক সন্দেহ, সংশয়, অনেক সমস্যার পুরো সমাধান হয়ে যাবে, পুরো পরিস্থিতি, এবং সবাই নিরাপদ থাকবে। আমি মূলত আলোচনা করছি সেফ এক্সিট প্রশ্ন নিয়ে। বাংলাদেশে এখন সেফ এক্সিট অথবা পরবর্তী সেফ গন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
বিশেষ করে রাজনীতি অনেক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা। এভাবে এনসিপি তৃতীয় ধারার জোট করতে চায়, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনুসারীরা ঠেকিয়ে দেয়, আরো এনসিপি রাজনীতি ঠেকিয়ে দেয়। এখন ওদিকে চারোদিকে বিভিন্ন গুজব এবং বিভিন্ন গুঞ্জন যে মাহফুজ বিএনপিতে যোগ দিবে না জামাতে, আসিফ জামাতে যোগ দিবে না বিএনপিতে না গণ অধিকার পরিষদে, নানান আলোচনা। অবশ্য জামাতে যোগ দেওয়ার কথা তারা বলছে, এটা আমরা আহ্বান জানাচ্ছি তাদের ভালোর জন্য। বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি এই তিন দলের যোগদান নিয়ে দুই উপদেষ্টার ব্যাপক আলোচনা, এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস যে কোন দলে যোগ দিবে, কোন দলে যোগ দিবে। এই জায়গায় আরো সরকারের অনেক উপদেষ্টা বা সরকারের ঘনিষ্ঠ অনেকে তারাও তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এই যে আসিফ, মাহফুজ এবং আরো অনেকে যে এই সরকারের সমাপ্তি হলে তখন আমাদের কি হবে, আমরা বাঁচবো কিভাবে, আমাদেরকে কে বাঁচাবে, আমরা কি বিদেশ যেয়ে থাকবো আর বাংলাদেশে আসবে না, আমাদের অবস্থা কি সেই 111 সরকারের মতো হবে নাকি? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু জীবনে আর বাংলাদেশে আসতে পারছেন, এমনকি আমেরিকা আছেন, ওখানেও কোনো পাবলিক প্রোগ্রামে কোথাও যেতে পারেন না, নিঃসঙ্গ এক জীবন যাপন করছেন, ভয়ানক কারাগার, কারাগারের চাইতেও বড় কারাগার। এভাবে জীবন চলে না, ওরকম অবস্থা হবে নাকি? এটা নিয়ে নানান চিন্তায় আছে। কারণ এই চিন্তাটা কেন ঢুকেছে, বিএনপি ভয় ঢুকিয়ে দিয়েছে। মানে বিএনপি এখন ইউনূসকে বা ইউনূস সরকারের সাথে ডিল করছে এইভাবে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। ইউনূস সরকার আমাদেরকে কারচুপি করে ক্ষমতা এনে দাও, যদি না দাও তাহলে টুডে আর টুমোরো যদি আমরা আসতে পারি তোমাদের খবর আছে, তোমাদেরকে এই তোমাদের যে সরকার এটাকে আমরা বৈধতা দিব না, তখন অবৈধ ক্ষমতা দখল অভিযোগ তোমাদের সবার ফাঁসি হবে, সেফ একদিন বিদেশে যাবো তাও দেব না। বিএনপির পক্ষ থেকে এরকম ব্ল্যাকমেইলিং চেষ্টা চলছে। এভাবে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে যে ইউনূস নিজেই যেন কারচুপি করে ক্ষমতা এনে দেয় 111 মতো। যদি মজার বিষয় হচ্ছে যদি এই কাজ করে তাহলে আরো বিপদে পড়বে। এটা করতে পারবে না, এটা বাংলাদেশের মানুষ সরাসরি পিটাবে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন তো বিদেশে যেতে পেরেছিলেন, কিন্তু এবার যদি এরকম কিছু করে তাহলে সরাসরি রাস্তায় ধরে মানুষ পিটাবেন, কোনো দেশে যেতে পারবেন। ওই যে নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না কিভাবে মন্ত্রীদেরকে পানির মধ্যে চুবাইছে, অবস্থা হবে এটা। তো এই জায়গায় সেফ ডেস্টিনেশন অথবা সেফ এক্সিট নিয়ে এই সরকারের লোকজন অনেকে চিন্তিত, এজন্য দিক বিদিক ছুটছে। যেমন আসিফ এবং মাহফুজ তারা বেশি চিন্তিত যে বিএনপির কাছে যাই তাহলে মনে হয় বাঁচতে পারবো না, জামাতে যাই না এনসিপিতেই যাই, মানে কি করবে বুঝতে পারছে না, তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এইটারই সমাধান হচ্ছে আসলে এই সরকার উপদেষ্টারা হোক, বিপ্লবীরা হোক বা অন্যান্য বিপ্লবের নেতারা হোক, আব্দুল কাদের অথবা নাহিদ ইসলাম, হুএভার হি অর শি, জামাত ইসলামী ক্ষমতা আসলে কারো কোনো চিন্তা নেই। জামাত ইসলামী ক্ষমতা আসলে চোখ বুঝে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ বৈধতা দিবে, এটা নিয়ে কোনো লেইটও করা হবে না, এবং বিপ্লবীদের পূর্ণ সুরক্ষা দিবে। কারণ জামাত যদি এবার ক্ষমতা আসে তাহলে এই বিপ্লবের ফলেই জামাতের ক্ষমতা আসার এই রাস্তা, এটা তো স্পষ্ট। কারণ এই বিপ্লব না হলে জামাত ক্ষমতা আসাটা জামাত নিজেই প্ল্যান করেছিল ভীষণ 2048, এটা জানেন? যারা জানেন না তাদের আল্লাহর রহমত কত প্রকার কি দেখেন। জামাত প্ল্যান করেছিল যে 2048 সালের মধ্যে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে শক্তি অর্জন করব 48 সালের মধ্যে আমরা যেন ক্ষমতায় যাওয়ার যোগ্য হই। এটা ছিল জামাতের ভিশন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে 2026 সালেই ক্ষমতা দিয়ে দিচ্ছে, হয়তো খাস আল্লাহর রহমত, খাস রহমত। এটা জামাত চায় নাই, হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছেন এবং যোগ্যতা তৈরি হচ্ছে। এই জায়গায় জামাতের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 48 সালের জায়গায় 26 সাল এসেছে কিভাবে? আমাদের জুলাই আগস্ট বিপ্লবের ফলে বা গণঅভ্যুত্থানের ফলে। অতএব এই গণঅভ্যুত্থান নিয়ে জামাত মোটেও এদিক ওদিক করবে না, কারণ এই গণঅভ্যুত্থান নিয়ে যদি জামাত 2 নম্বরই করে তাহলে জামাতেরই ভিত্তি থাকে না। এজন্য জামাত সাথে সাথে এই গণঅভ্যুত্থান এবং ওই সরকারকে পুরোপুরি লেজিটিমেট করে দিবে, রেটিফাই করবে, বৈধতা দিবে, পার্লামেন্ট গঠন হলে কোনো ঝুঁকি থাকবে না, এবং তাদেরকে ইনডেমনিটি দেবে, সুরক্ষা দেবে। রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা থেকে শুরু করে আরো যেসব
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার যে ঘটনাটা জুলাই বিপ্লব ঘটেছিল, এগুলো সবকিছু থেকে ইনডেমনিটি দেওয়া হবে। জামাত ক্ষমতা আসলে দেবে, কিন্তু বিএনপি ওগুলো দিবে না। তারা ওইগুলোকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করবে যে এটা করো, আমাদের এখানে আসো, এটা মানো, নইলে কিন্তু দিলাম। তো এই জন্যে বিপ্লবীদের জন্য, সরকারের উপদেষ্টাদের জন্য জামাত ক্ষমতা আসাটা পুরোপুরি নিরাপদ। এই যে আসিফ, মাহফুজ কিংবা সরকার আরো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান বা সেফ এক্সিট বা সেফ ডেস্টিনেশন খুঁজছেন, আপনাদের এইসব ডেস্টিনেশন খোঁজার কোনো দরকার নাই। জামাতকে ভোট দেন, আপনি স্বাধীনভাবে আপনার মতো করে রাজনীতি করেন। যেমন আসিফ মাহমুদ বলছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন। প্রথম কথা হচ্ছে এটা অনৈতিক। এতদিন সরকারে ছিলেন আর এখন নির্বাচনে অংশ নেবেন, এটা অনৈতিক। আপনি আপনার পরিবেশ গুছিয়েছেন, ঠিক আছে, তারপরও অবৈধ নয়, করলেন। কিন্তু এই যে চিন্তাটা, অন্তর্বর্তী সরকার অনেকে নির্বাচনে অংশ নিতে চায়, আর আসিফ মাহফুজ তো আছেই, কেন? ওই সেফ ডেস্টিনেশন এবং সেফ এক্সিট নিয়ে চিন্তার কারণে। কিন্তু জামাত ক্ষমতা আসলে এইসব চিন্তাই থাকবে না। এই জুলাই যোদ্ধারা হিরোই থাকবে, ৭১ মুক্তিযোদ্ধারা যেরকম হিরো ছিল, এরা হিরোই থাকবে, চিন্তার কিছু নেই। দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন, এমন কথাও আছে। নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অংশ যাই এই যে অনেকে নির্বাচন করে প্রস্তুত মতো, এগুলো সব সেফ এক্সিট এবং সেফ ডেস্টিনেশন নিয়ে। জামাত ক্ষমতা আসলে এইসব অযাচিত চিন্তা করতে হবে না।